আশা করি আপনাদের সবার অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনারা সবাই ইউজ করেন এবং ইলাস্ট্রেটর আপনাদের যথেষ্ট অ্যাক্টিভ আছে। সো আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেহেতু আমাদের ফ্রি 8টা লাইভ ক্লাসের আজকে হচ্ছে ইলাস্ট্রেটর পর্বের আমরা হচ্ছে প্রথম ক্লাস করতেছি, তাই না? সো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আসলে নর্মালি যখন আমরা ওপেন করি তখন এক এক ভার্সনের ওয়েলকাম স্ক্রিন এক এক রকম হয়ে থাকে। সো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একদম লেটেস্ট ভার্সন, মানে সর্বশেষ রিলিজ যেটা সেটা হচ্ছে এটা। সো ইলাস্ট্রেটর ওপেন করলে আমরা ফটোশপের মতন এরকম একটা ওয়ার্ক স্পেস পেয়ে যাব, একটা ইন্টারফেস পেয়ে যাব। সো এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিন বলি এটাকে, বা হোম পেজ বলি আমরা। যেমন স্ক্রিন শেয়ার হয়নি না, খুবই সরি। আচ্ছা, এখন কি স্ক্রিন শেয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। সো আমরা যখন এই স্ক্রিনটাতে আসবো, আমরা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করব তখন ঠিক ফার্স্ট এই স্ক্রিনে আসবো, হ্যাঁ। এবং এই স্ক্রিনটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ফার্স্ট স্ক্রিন। সো আপনারা যারা ক্র্যাক ভার্সন ইউজ করেন তাদের হয়তো বা এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক দেখাতে পারে, বা এই পুরো পেজটায় ব্ল্যাঙ্ক দেখাতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, জাস্ট ফাইল মেনু থেকে নিউ ক্রিয়েট করা গেলেও যথেষ্ট। আচ্ছা, সো ইলাস্ট্রেটর মূলত ভেক্টর গ্রাফিক্সের একটা সফটওয়্যার। ভেক্টর গ্রাফিক্স মানে খুব সহজে বলতে গেলে, আমরা খুব লং করব না, যেহেতু ফ্রি একটা কোর্স, আমরা অল্প সময়ে এমন কিছু নেওয়ার চেষ্টা করব যেটা দিয়ে আমি আসলে আমার কাজে লাগাতে পারবো। খুব ছোট ছোট প্রজেক্টে হলেও আমরা কাজে লাগাতে পারবো এইরকম। সো এখানে হচ্ছে মূলত ভেক্টর গ্রাফিক্সটা মূলত কি, খুব সহজে বলতে গেলে এটা হচ্ছে স্কেলেবল একটা গ্রাফিক্স, হ্যাঁ, হাই স্কেল করা যায়। এবং ভেক্টর গ্রাফিক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এইটাকে আপনি যত টানবেন তত এটা বড় হবে, হ্যাঁ, তত এটার রেজুলেশন বাড়বে। মূলত ভেক্টর গ্রাফিক্সের মূল হাতিয়ার হচ্ছে শেপ, হ্যাঁ। ভেক্টর গ্রাফিক্সের মূল হাতিয়ার হচ্ছে শেপ। এবং আমরা যদি আমাদের চারপাশের ডিজাইনগুলোকে খেয়াল করি তাহলে সেখানে অনেক শেপ দেখতে পাবো। যেমন আমি যদি এই স্ক্রিনটাকেই যদি একটু ব্রিফ করি, এখানে আপনি কিন্তু সবচেয়ে বেশি যেই তিনটা জিনিস দেখতে পারবেন, যেটা আমি সবসময় বলে থাকি, সেই তিনটা হচ্ছে, একটা হচ্ছে শেপ, টাইপোগ্রাফি অ্যান্ড কালার। শেপ, টেক্সট অ্যান্ড কালার, এখানে যা যা দেখতে পারবেন। যেমন এই ওয়ার্ক স্পেসটাকে যদি আমি একটু এক্সপ্লোর করি, দেখেন এই যে এইটা হচ্ছে একটা ইন্টারফেস, এবং এই ইন্টারফেসে এই যে এগুলো কিন্তু এক একটা শেপ। এই যে এটা একটা শেপ, তাই না? এটা একটা শেপ, এইটা একটা শেপ, এগুলো সব কিন্তু শেপের মধ্যে মূলত থাম্বনেল করে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে টেক্সট আছে, এগুলো হচ্ছে টেক্সট। তাহলে শেপ পেলাম, টেক্সট পেলাম। আরেকটা হচ্ছে কালার। এই যে একটা শেপ থেকে আরেকটা শেপের পার্থক্য বোঝাতে কি ইউজ করা হয়েছে? কালার। দেখেন এটা একটু লাইট গ্রে, এটা একটু ডিপ ব্ল্যাক, এরকমভাবে এই জিনিসগুলো করা হয়েছে, হ্যাঁ। এই যে আইকনগুলো, এই আইকনগুলো মূলত শেপ দিয়েই তৈরি হয়। সো এটা হচ্ছে মূলত আমাদের ভেক্টর গ্রাফিক্সের একটা বড় পার্টি হচ্ছে কি, শেপ। শেপ ইচ্ছা মতো স্কেল করা যায়। সো এইটা আমরা হচ্ছে ভিতরে যেয়ে দেখবো। বাট বেসিক্যালি গ্রাফিক্সের যে তিনটা মেইন এলিমেন্ট, ঠিক আছে, শেপ, টাইপোগ্রাফি অ্যান্ড কালার, এই তিনটা আমরা ফটোশপে যেমন পেয়েছি এখানেও পাবো। বাট ফটোশপ থেকে ইলাস্ট্রেটরের পার্থক্যটা কোথায়? ফটোশপ হচ্ছে বিটম্যাপ গ্রাফিক্স, ওইটার একটা নির্দিষ্ট রেজুলেশন আছে। এর বাইরে গেলে বা এর বাইরে আপনি ওইটাকে স্কেল করলে ওইটা আস্তে আস্তে ব্লার হয়ে যাবে, ফেটে যাবে, এরকম একটা বিষয়। বাট ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা হবে না, যার কারণে ইলাস্ট্রেটরকে আপনারা সবসময় পেয়ে থাকবেন বিভিন্ন বিশেষ করে ব্র্যান্ড এলিমেন্ট ডিজাইনের ক্ষেত্রে। ব্র্যান্ড এলিমেন্টের মধ্যে যেমন সবচেয়ে টপ পজিশন আমরা যেটা চিনে থাকি হয়তো বা, সেটা হচ্ছে কি লোগো। লোগো ডিজাইনটা করা হয় কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ফটোশপেও করা যাবে লোগো, কিন্তু সেটা খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা কখন পাবে? যখন সেটা ইলাস্ট্রেটরে করা হবে, হ্যাঁ। ওকে,
সো ভেক্টর কিছু ফরম্যাট আছে, তার মধ্যে ভেক্টর ফরম্যাটটা মাথায় রাখবেন। ভেক্টর কিছু ফরম্যাটের মধ্যে একটা হচ্ছে এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আরেকটা হচ্ছে ইপিএস, তারপর হচ্ছে এসভিজি। বিশেষ করে এই তিনটা ফরম্যাট আমাদের চারপাশে প্রচুর ব্যবহৃত হয়। কি কি বললাম? ভেক্টর ফরম্যাট, একটা হচ্ছে এআই, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই না, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? একটা হচ্ছে এআই, আরেকটা হচ্ছে ইপিএস, আরেকটা হচ্ছে এসভিজি। পাশাপাশি পিডিএফটাও ভেক্টর হিসাবে ইউজ হয়ে থাকে। সো আমরা যখন এখান থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন এখানে আমাদের সামনে বেশ কিছু প্রিসেট সেট আপ আছে। এখানে মানে সচরাচর যেগুলো ব্যবহার হয়ে থাকে এরকম কিছু প্রিসেট এখানে দেয়া আছে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের নিজেদের মতো করে জাস্ট রিসেন্ট থেকে বা সেভ থেকে বা ওয়েব থেকে সিলেক্ট করে একটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, যেমন ওয়েবের এটা নিতে পারি, এইটা যে কোনোটা নিতে পারি, অথবা আমি এখানে কাস্টম সাইজ দিয়ে একটা নিলাম। সো আমি স্কোয়ার একটা ফ্রেম সাইজ নিলাম, যেহেতু আমরা ভিতরে কিছু কাজ দেখব। সো এইটা কিন্তু যে কোনো সময় সাইজ অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো সময় সাইজটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এবং এখানে একটা বড় পার্থক্য হচ্ছে যে আমরা ফটোশপে মূলত একটা ক্যানভাস নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটরে আমরা মূলত একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব। ঠিক আছে, ফটোশপে আমরা ক্যানভাস নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব। তো এখানে আমরা যেটা করব যে আমরা এখানে একটা অবশ্যই টাইটেলটা সবার মতো সুন্দর করে দিবেন, এলোমেলোভাবে দিবেন না। সো আমি যেহেতু আমাদের আজকে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, তো আমি ইলাস্ট্রেটরের জন্য আমরা জাস্ট এখানে ফার্স্ট ট্রাই দিয়ে দিলাম অ্যান্ড এটা ক্রিয়েট করলাম। বাদ বাকি যে সেট আপগুলো আছে এগুলা সেম থাকবে, এগুলো কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করলে আমরা ঠিক একটু ওয়েট করার পর এইরকম একটা ওয়ার্ক স্পেস পেয়ে যাব। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি, আমরা যে ফেসবুক ব্রাউজ করি বা ওয়েব ব্রাউজ করি, দেখেন ওগুলোর মতনই কিন্তু। হ্যাঁ, এই ড্যাশবোর্ডগুলো, এই যে এটা হচ্ছে একটা ট্যাব। আপনার আপনি যেমন কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে যেমন নতুন নতুন ওয়েবে যাওয়ার জন্য যেমন ট্যাব ওপেন করেন, এখানেও কিন্তু এটা কিন্তু একটা ট্যাব, এবং এই যে ট্যাব কেটে দেওয়ারও অপশন আছে। নতুন ট্যাব খুলতে পারবেন, কেটে দিতে পারবেন। ঠিক আছে, এবং আমরা যে ওয়েবসাইটের চারপাশে যে সেটিংগুলো দেখে থাকি, ওই সেটিংগুলো এখানে ইন ডিটেল আরেকটু, যেহেতু এটা একটা সফটওয়্যার, সো এখানে এই বিষয়গুলোকে আরেকটু সুন্দরভাবে সাজানো গোছানো আছে, যাতে করে ইউজাররা খুব পারফেক্টলি এটাকে ইউজ করতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে মূলত আমাদের এই যে ইন টোটাল এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এবং ওয়ার্ক স্পেসের একদম উপর দিকে অ্যাপ্লিকেশন বার বা মেনু বার আছে, যেটার মাধ্যমে এইখানে যে আমরা কাজগুলো করব, এই কাজগুলো কোন কোন অপশন ব্যবহার করে করতে পারি এমন অনেক মেনু এখানে আছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে। এই কন্ট্রোল প্যানেলটার কাজ কি? এই কন্ট্রোল প্যানেলটা দিয়ে মানে আপনি এখানে যে টুলসগুলো সিলেক্ট করবেন, পাশাপাশি যেই অপশন নিয়ে কাজ করবেন সেটার বিভিন্ন কন্ট্রোল অপশনটা এখানে শো করবে। এই পাশে এগুলো সব হচ্ছে হাতিয়ার। আমরা ধরেন যে স্বাভাবিকভাবেই কেউ যখন রান্না করতে যায় তখন হাঁড়ি পাতিল হাইসা বটি ইত্যাদি সব কিছু লাগে না, কাটাকুটি করার জন্য, রান্নাবান্না করার জন্য খুন্তি করা, এগুলো লাগে না। তো এরকম আমাদের যে কাজগুলো করব, এই কাজগুলোর জন্য এগুলো হচ্ছে হাতিয়ার। এই বিভিন্ন টুলস আছে, এগুলো দিয়ে আমরা কাজ করবো। তো এই টুলসগুলো নিয়ে আমরা কথা বলবো, যেগুলো না বললেই না। এবং এই পাশে হচ্ছে কিছু অপশন বা প্যানেল আছে, যেগুলোর সাহায্যে আমরা আরও অ্যাডভান্স কিছু কাজ করতে পারবো। ঠিক আছে, এবং সব মিলাই এই যে মাঝখানে এটা নিয়ে এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস। তো ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে? ইলাস্ট্রেটর মূলত কাজ করে কি, যে এইটা হচ্ছে ইলাস্ট্রেটর একটা ক্যানভাস। আমি এটা ছোট করলাম কিভাবে? কন্ট্রোল মাইনাস প্রেস করে। হ্যাঁ, কন্ট্রোল মাইনাস প্রেস করে এটা ছোট করলাম, আবার কন্ট্রোল প্লাস করলে এটা বড় হবে। সো ইলাস্ট্রেটরে এই যে আমি জুম আউট করার পর যেটা দেখছি, এইটাকে বলা হয় হচ্ছে মূলত ক্যানভাস। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্যানভাস, এবং এর মাঝে যে একটা সাদা আমরা অংশ দেখতে পাচ্ছি, এই যে সাদা পেপারের মতন, এইটা হচ্ছে মূলত আর্টবোর্ড। সো এরকম অসংখ্য আর্টবোর্ড এই ক্যানভাসে নেওয়া যায়। হ্যাঁ,
এই ক্যানভাসের মধ্যে অসংখ্য আর্টবোর্ড নেওয়া যায়। এই আর্টবোর্ড নেওয়ার জন্য ইলাস্ট্রেটরে একটা আলাদা আর্টবোর্ড টুলসই আছে, এই যে দেখেন আর্টবোর্ড টুল। এইটার দ্বারা আপনি এইভাবে জাস্ট ডুপ্লিকেট করতে পারবেন, অল্ট প্রেস করে আপনার অসংখ্য আর্টবোর্ড এখানে নিতে পারবেন। 100টার মতন আর্টবোর্ড নিয়ে এখানে কাজ করতে পারবেন এই সাইজে। আচ্ছা, সো এরকম অসংখ্য আর্টবোর্ড আপনি নিতে পারবেন। আবার আর্টবোর্ড আপনি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন, সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবং আর্টবোর্ডের সাইজ, এই যে যখন আপনি আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন এবং এই যে আপনার কন্ট্রোল প্যানেলে আর্টবোর্ডের যত অপশন আছে এগুলো এখানে শো করবে। যেমন আর্টবোর্ডটা এখন আপনি স্কোয়ার সাইজে নিয়েছেন, আপনি যদি এই প্রিসেট থেকে অন্য কোনো সাইজে নেন, যেমন টুইটার পোস্টের জন্য নেন তাহলে এমন আসবে, যদি আপনি ফেসবুক কভারের জন্য নেন তাহলে এমন আসবে। ঠিক আছে, এগুলো লেটেস্ট ভার্সনে সব সাইজগুলো দেয়া আছে। সো ইউটিউব ব্যানার নিতে চাইলে এরকম আসবে। আবার আপনি যদি আপনার মতো করে কাস্টম নিতে চান তাহলে এই যে এখানে সাইজ আপনি বলে দিতে পারবেন। যেমন আমি বললাম আমি 1080x1080 নিব, এর একটু কম বা বেশি নিব না, বুঝলো, আমি এখানে ইনপুট দিয়ে দিলাম, আর্টবোর্ড ওই সাইজ হয়ে গেল। আচ্ছা, আর্টবোর্ড 10টা 12টা বা একটা নেওয়ার পর ওকে হয়ে গেল। এখন আমি চাইলে আবার আমার নর্মাল মুডে চলে যাইতে পারি। এখন তো আর্টবোর্ড এডিট মুডে আছে, এখন যদি আমি এই যে এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করি তাহলে এটা আবার নর্মাল মুডে চলে আসলো। এখন আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে পারি অথবা কন্ট্রোল 0 প্রেস করে একদম ফিট করে কাজ করতে পারি। সো আমরা যেই টুলসে এখান থেকে যাই না কেন, প্রথম অবস্থায় আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যেই টুলসেই যাই না কেন আমাদের ওই টুলসের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে সোজা কথা। সো আমরা আর্টবোর্ড মোটামুটি রিসাইজ করাটা বুঝলাম, আর্টবোর্ড টুলটাও আমরা মোটামুটি পরিচিত হইলাম। এখন আমরা জুম ইন জুম আউট করে যাই হোক এই জায়গায় আসছি। এখন ইলাস্ট্রেটরে আমরা মূলত যেই কারণে এসে থাকি বা ইলাস্ট্রেটরে সবচেয়ে যে যার কাজ বেশি সেটা হচ্ছে মূলত ড্রয়িং, পেইন্ট টুল বা শেপ টুলের মাধ্যমে যে কোনো কিছু আঁকানোটা ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট। হ্যাঁ, এগুলো আঁকানোর মাধ্যমে আমরা মূলত ডিজাইনের অনেক লেআউট তৈরি করে থাকি বা ডিজাইনের অনেক চাকচিক্যতা তৈরি করে থাকি। সো এরকম এখানে মূলত আঁকাআঁকির জন্য অনেকগুলো টুলস আছে। সো তার মধ্যে অন্যতম টুলস হচ্ছে এই যে পেইন্ট টুল, এই যে দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে, এটা হচ্ছে পেইন্ট টুল, এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে এই যে শেপ টুলগুলো। এই শেপ টুলগুলো কি কি বললাম, এইটা আর এটা হচ্ছে অন্যতম, ঠিক আছে। আর আরেকটা মানে অ্যাডভান্স টুল আমরা এটাকে বলতে পারি, সেটা হচ্ছে টাইপোগ্রাফি বা টাইপ টুল। টাইপ টুল দিয়ে তো আমরা যে কোনো ফন্ট ব্যবহার করে লিখতে পারি, তাই না? তাই জন্য তো এইটা মূলত রেডিমেড, এইটা আমরা এখানে পেয়ে যাব বা এইটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। বাট আমাদেরকে যেই জিনিসটা আমাদের এখানে জানা জরুরি বা যেই জিনিসটা জানলে আমরা যে কোনো ধরনের আকৃতি, শেপের আকৃতি তৈরি করতে পারবো, সেটা হচ্ছে মূলত আমাদের এই পেইন্ট টুল। এই পেইন্ট টুলের দ্বারা আমরা যে কোনো ধরনের শেপের আকৃতি তৈরি করতে পারবো। আবার আমরা যদি এখান থেকে শেপ টুলটা নিই, এটা দিয়েও আমরা বিভিন্ন ধরনের শেপের আকৃতি তৈরি করতে পারবো। সো আমার কথার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পেইন্ট টুলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের শেপের আকৃতি করতে পারবো, যে কোনো ধরনের। আর রেক্ট্যাঙ্গেল টুলের দ্বারা আমরা বিভিন্ন, মানে এখানে কিন্তু আমি যে কোনো কথাটা ইউজ করিনি। সো এই দুইটা জায়গায় কিন্তু একটু পার্থক্য আছে। সো পেইন্ট টুল বা শেপ টুল, এই দুইটা টুল দিয়ে আমরা সাধারণত সবচেয়ে বেশি শেপ ড্র করে থাকি। এখন শেপ জিনিসটা আসলে কি, আমরা অনেকে হয়তো বা এখন থেকে অনেকেই হয়তো বা মনের মধ্যে এমন থাকতে পারে যে শেপ জিনিসটা কি, বা এখানে সবাই মোটামুটি বোঝেন। তারপরে যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের সাথে আমরা আসেন গুগলে একটু সার্চ দিই শেপ। তো এখানে শেপ লিখে সার্চ দিলে আমরা এই যে অসংখ্য ধরনের এই যে শেপগুলো পাবো। এবং আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমরা চারপাশে এই ধরনের শেপ আমরা কিন্তু দেখে থাকি, এই যে অসংখ্য ধরনের শেপ, এবং এগুলো দিয়েই কিন্তু নানান ডিজাইন তৈরি হয়ে থাকে, বা ডিজাইন ফ্রেম বলেন বা লেআউট বলেন তৈরি হয়ে থাকে। তো এখানে অসংখ্য ডিজাইন, অসংখ্য শেপ আছে। সো
তো এই শেপগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এই শেপগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অর্গানিক শেপ, ঠিক আছে, বা নর্মাল শেপ, আরেকটা হচ্ছে মূলত আমাদের জিওমেট্রিক শেপ। তো আমরা যদি এখানে সিম্পলি অর্গানিক শেপ লিখে সার্চ দেই, তাহলে অর্গানিক শেপ কোনগুলো? যেগুলো পেন টুলের দ্বারা, যেগুলো নির্দিষ্ট কোনো মাপ নাই, সোজা কথায় নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, ফ্রি ফ্রম অনেকভাবে আঁকা যায়, এগুলোকে মূলত বলা হয় হচ্ছে অর্গানিক শেপ। এবং অর্গানিক শেপগুলো সাধারণত পেন টুল দিয়ে ড্রয়িং করা হয়ে থাকে। আপনি চাইলে শেপ টুল দিয়েও, অর্থাৎ পলিগন, স্কোয়ার দিয়েও অর্গানিক টাইপ তৈরি করতে পারবেন, কিন্তু বেসিক্যালি এটা তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করা হয় কি? পেন টুলটাই। আচ্ছা, আমরা যদি জিওমেট্রিক শেপ লিখে সার্চ দিই, যেমন এই যে এখানে আছে এটা, জিওমেট্রিক শেপগুলো কোনগুলো দেখেন, আমি এইটুকু বাদ দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। জিওমেট্রিক শেপগুলো যেগুলোর একটা নির্দিষ্ট মাপ আছে, যেগুলোর একটা নির্দিষ্ট মাপ আছে, এগুলো হচ্ছে মূলত আমাদের জিওমেট্রিক শেপ। তাহলে শেপ হচ্ছে দুই প্রকার আমরা জানলাম, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে জিওমেট্রিক শেপ, ঠিক আছে? এবং এগুলো থেকে আরও শেপের অনেক ভাগ হয়, অনেক কিছু হয়। তো এই শেপগুলো আমরা কিভাবে ড্র করতে পারি, আসেন সেগুলো সেখানে একটু আলোচনা করি। তো আপনি চাইলে এখান থেকে যদি ফলো করে কাজ করতে চান, তাহলে এখান থেকে যে কোনো একটা শেপ বা শেপের ছবি আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। এই যে কপি ইমেজের অপশন আছে, এটা কপি করে সরাসরি আপনি চাইলে ইলাস্ট্রেটরে পেস্ট করতে পারবেন, ঠিক আছে? আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করে নিলাম। এবার আমি এই যে সিলেকশন টুলটা সিলেক্ট করলে এই যে এটা সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট করে একটু সাইডে মুভ করে নিলাম। আমি চাইলে এখান থেকে ধরে ছোটও করতে পারবো। সো ছোট করার ক্ষেত্রে আমি অবশ্যই শিফট চেপে ধরবো, তাহলে সমানভাবে চারপাশে সমানভাবে ছোট হবে। সো আমি শিফট চেপে ধরে লেফট বাটন চেপে এটাকে ছোট করলাম। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে এটাকে ছোট করে আমি এখানে রাখলাম দেখার জন্য, এই পাশে রেখে দিলাম, ঠিক আছে? এখন এটা দেখে দেখে হয়তো বা আমি ইন্সপাইরেশন নিয়ে হয়তো বা সেগুলো ড্র করলে আমার জন্য ইজি হতে পারে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ শুরু করবেন বা কাজ করছেন, তখন অবশ্যই আপনি ফাইলটাকে ইলাস্ট্রেটরের ফরম্যাটে সেভ করে রাখবেন। একটু করে কাজ করবেন, একটু করে সেভ করবেন, যাতে করে আপনার কাজটা থাকে, আপনি ভবিষ্যতে কাউকে আপনার কাজটা দেখাইতে পারেন, অথবা আপনি নিজেও এটাতে প্র্যাকটিস করতে পারেন। এখন কাজ করলেন, দেখা যাচ্ছে 2 ঘন্টা কাজ করে ফাইল সেভ করলেন না, তাহলে নিজেকে অনেক বড় দুর্ভাগা মনে হবে। তো অবশ্যই কাজের শুরুতে এটাকে কি করবেন? সেভ করে নেবেন। তো আসেন এটাকে সেভ করি, সেভে গেলাম, এই যে ফাইল মেনু থেকে সেভ, অ্যান্ড এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফোল্ডারে আসলে সেভ করব। আমি একটু এখান থেকে আপনাদের যে ফোল্ডারটা আছে ওইটাতে নিয়ে যাই, আমি একটু অন্য স্ক্রিনে ঢুকলাম। তো এখান থেকে ধরেন আমি এটা হচ্ছে পিক্সেলস ফর প্যালেস্টাইনের আসলে প্রোফাইল। তো এখানে এসে আমরা এটাকে সেভ করে দেই। হ্যাঁ, এখানে ধরেন এটাকে এই যে ফার্স্ট ট্রাই ইলাস্ট্রেটর, এটাকে সেভ করে দিলাম এই ফোল্ডারে। আর এখান থেকে জাস্ট কিছু না, এখান থেকে ফরম্যাট যদি কখনো ক্লায়েন্ট আপনাকে বলে, বা এমন হতে পারে এমন কারো কাজ করছেন সে হয়তো বা আরও লোয়ার ফরম্যাট চাই, তাহলে এই সেভ করার সময় এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দেবেন। যে কোনো ফরম্যাটে চাইলে সর্বনিম্ন জাপানিজ ইলাস্ট্রেটর 3 করা যায়। তো এইগুলো লাগে না, আমরা আমাদের লোকাল বিভিন্ন প্রিন্টারে সাধারণত সর্বনিম্ন ইলাস্ট্রেটর 9টা লাগে এবং 10টা লাগে। এই দুইটা ভার্সন হইলে আর কিছুর দরকার হয় না, যদি একদম সর্বনিম্নের কথা চিন্তা করেন। বাট নর্মালি আমরা হচ্ছে ব্যবহারের জন্য সবসময় এই যে লাস্ট ইলাস্ট্রেটর 2020 যে ফরম্যাটটা, এটাই বাই ডিফল্ট সিলেক্ট থাকে, এটা দিয়ে ওকে করব। সেভ হয়ে গেল। এবার একটু করে চেঞ্জ করব, একটু করে এখান থেকে এই যে সেভ করব। হ্যাঁ, এটা সেভ করার অভ্যাসটা করাটা একজন ডিজাইনারের জন্য খুবই ভালো, তাহলে ফাইল নষ্ট হবে না বা আপনার কষ্ট বৃথা যাবে না। সো আশা করি ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করা শিখে গেলাম। এখন আপনার যে কোনো পিসিতে ইলাস্ট্রেটর থাকলে এটা ওপেন করে ব্যবহার করতে পারবেন, খুবই মজার বিষয়। আচ্ছা, এবার এই যে রিক্ট্যাঙ্গেল শেপগুলো আছে এগুলো আমরা ড্র করব কিভাবে, বা এই যে জিওমেট্রিক শেপগুলো আছে এগুলো আমরা ড্র করব কিভাবে, আমরা খেয়াল করলে দেখতে পারবো যে এখানে আমাদের
এই শেপগুলো সবই আছে। হ্যাঁ, এই যে দেখেন, আমরা যদি এই যে প্রথম সার্কেলটা ড্র করি তাহলে এটা হচ্ছে সার্কেল। এই সার্কেল শেপটা ড্র করে আমরা নর্মালি যদি এইভাবে লেফট বাটন চেপে করি তাহলে কিন্তু এরকম ডিম টাইপের হয়ে যাবে, বাট আমরা যদি শিফট চেপে ধরি তাহলে এরকম পারফেক্টলি সার্কেল হবে। হ্যাঁ, সেটাকে সার্কেল করলাম। এখন প্রশ্ন আসতে পারে এটার মাঝখানে সুন্দর একটা কালার, সাইডে একটা কালার। সো এই যে মাঝখানের কালারটা এটাকে বলে ফিল, আর সাইডের এই কালারটাকে বলে স্ট্রোক। সো আমরা এটার কালারগুলো কোথা থেকে দিব? এই মাঝখানের কালারটাকে কি বললাম? ফিল। সাইডেরটাকে বললাম স্ট্রোক। আপনি যদি এইটা সিলেক্ট থাকা অবস্থায় একটু উপরে তাকান তাহলে দেখতে পারবেন যে এখানেও প্রথমটা হচ্ছে ফিল আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক কালার। অর্থাৎ প্রথমটা থেকে যদি আপনি কালার অ্যাপ্লাই করেন, প্রথমটা থেকে ধরেন আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, যে কোনোটা এখান থেকে অ্যাপ্লাই করলাম, দেখেন ফিলে মাঝের দিকে চলে গেল মধ্যবর্তী কালার। আচ্ছা, পরেরটা থেকে যদি চেঞ্জ করি এখান থেকে তাহলে দেখেন সাইডে চলে গেছে কালারটা। এখন অনেকের বলতে পারেন যে সাইডে কালার কই গেছে, দেখতে পাচ্ছি না। সাইডে আসলে স্ট্রোকটার সাইজটা ছোট হওয়ার কারণে আমরা একটু কম দেখতে পাচ্ছি। সো পাশেই কিন্তু স্ট্রোক সাইজের একটা অপশন আছে, এখান থেকে আমরা স্ট্রোকের সাইজ আপনার যত ইচ্ছা বাড়ায় নিতে পারেন। সো যখন 10 করলাম তখন এটার কাছাকাছি কিছু হয়েছে না? হয়েছে না কাছাকাছি? আচ্ছা, সো এইভাবে আমরা মূলত এটা করতে পারি। সো এটা দেখেন এইটার মতো একটা সার্কেল হয়ে গেছে। এবার এইটা ড্র করব কি করে? সেমি সার্কেল। সেমি সার্কেলটা ড্র করার জন্য আমরা ঠিক সার্কেলটাই ড্র করব। ঠিক সার্কেলটাই আমরা ড্র করি, আবার শিফট প্রেস করেই করলাম, ঠিক আছে? এবং শিফট প্রেস করে করার পর আপনি যদি আবার এই যে লেফট বাটন চেপে ধরে আছি, আমি কিন্তু ছাড়িনি, একই সাথে শিফট চেপে ধরে আছি, ছাড়িনি। একই সাথে যদি আবার আপনি স্পেস বারটা চাপেন তাহলে আবার এটাকে আপনি মুভও করতে পারবেন। মানে শিফট, স্পেস বার অ্যান্ড লেফট বাটন একসাথে চেপে ধরে আছি, যার ফলে এখন এটাকে এই অবস্থাতে আমি নেড়ে চেড়ে আমার একটা নির্দিষ্ট জায়গায় বসাতে পারছি। সো এটাকে আমি মূলত যখন আমার আঁকানো হয়ে যাবে তখন আমি আবার সব ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিলে এরকম হবে। সো এই শেপটাকে আমি কি করব? সেমি সার্কেল করব। সো সেমি সার্কেল করার জন্য কিভাবে কি করতে হয়? সেমি সার্কেল করার জন্য এখান থেকে আমরা সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করলে যেটা হয় পুরো অপশন মানে পুরো শেপটা সিলেক্ট হয়। বাট এটাকে সেমি করার জন্য আমাদের যেটা লাগবে, এখান থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন নামে যে টুলটা আছে, এই যে ডিরেক্ট সিলেকশন, এই টুলটা লাগবে, অর্থাৎ দ্বিতীয় এই টুলটা। এই টুলটার কাজ কি? এই টুলটার দ্বারা এই যে দেখেন প্যাথগুলো আছে, এগুলো হচ্ছে প্যাথের পয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাথের পয়েন্ট। এই যে প্রতিটা এই প্যাথে টোটাল 4টা পয়েন্ট আছে, 1 2 3 4, এরকম 4টা পয়েন্ট আছে। এবং প্রতিটা পয়েন্টে আমরা একটা কি দেখতে পাচ্ছি? হ্যান্ডেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাথ কন্ট্রোলার বলে, এগুলোকে বলা হয় প্যাথ কন্ট্রোলার। সো এই যে প্যাথ কন্ট্রোলারগুলো থাকার কারণেই কিন্তু এই জায়গাগুলো সুন্দর রাউন্ড কার্ভ হয়েছে। হ্যাঁ, জায়গাগুলো সুন্দর রাউন্ড কার্ভ। এখন আপনি যদি ধরেন এইটাকে এই জায়গায় আনতে চান, আমি চাই যে এটাকে সেমি সার্কেল করব, তাহলে এটার কাজ কি হবে? প্রথমত এইটার এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেবো। সো এইটা সিলেক্ট করে, এটা ডিলিট করার নিয়ম হচ্ছে এটা সিলেক্ট করব করে এই যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট নামে, এটা যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন এই পয়েন্ট আমি সিলেক্ট করব তখন এখানে কি মাইনাস অ্যাঙ্কর শো করবে। হ্যাঁ, অর্থাৎ রিমুভ সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেই দেখব ওইটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে না? আচ্ছা, সো এটা কিন্তু আমাদের কাছাকাছি ওভাল হয়ে গেছে, এই সরি সেমি সার্কেল হয়ে গেছে। এখন সেমি সার্কেল হয়েছে ঠিক আছে, বাট এই জায়গাটা আবার কার্ভ হয়ে আছে কেন? কারণ এই যে এই হ্যান্ডেলগুলোর কারণে, এই হ্যান্ডেলগুলো যতক্ষণ না আমি সরাবো ততক্ষণ কিন্তু এইটা আমার ঠিক হবে না। সো এই হ্যান্ডেলগুলো সরানোর টেকনিকটা হচ্ছে, এটার জন্য আমাদেরকে পেইন টুলের ভিতরেই আমাদের একটা টুলস আছে। সো পেইন টুলে যদি আমরা এই যে ক্লিক করি তাহলে পেইন টুলের ভিতরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুলস পাবো, যেটা শর্টকাট এখানে দেওয়া আছে শিফট সি। সো এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজ কি? এটা দিয়ে যে কোনো রাউন্ডের এই হ্যান্ডেলকে রিমুভ করা যায়, আবার অ্যাডও করা যায়। সো আবার তো রিমুভ করবো, সো আমি জাস্ট এই হ্যান্ডেলের এই মাথাতে একটা ক্লিক করলে দেখবো এটা চলে গেছে, আবার এই হ্যান্ডেলের এই মাথাতে ক্লিক করলে দেখবো এটা চলে গেছে। এখন দেখেন এটা সেমি সার্কেল হয়ে গেছে না পারফেক্টলি?
আচ্ছা, ওভালটা করা খুবই সহজ। ওভালটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি। ওভালটা করার জন্য আমরা জাস্ট শেপ বা কোনো কিছু শিফট কোনো কিছু চাপবো না, আমরা জাস্ট এইভাবে ড্র করলাম ফ্রিভাবে নর্মালি। তারপর ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা এখান থেকে আমরা ড্র করতে পারি পলিগনের সাহায্যে। পলিগন যখন আমরা ড্র করব তখন এখানে কিন্তু এখন আমাদের টোটাল 6টা কর্নার শো করছে। হ্যাঁ, এটাকে কমানো বাড়ানো যায়। সো এইটা এই যে ড্র্যাগ অর্থাৎ লেফট বাটন চেপে ধরে রাখা অবস্থায় আমরা যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে কমবে, আর যদি আমরা আপ অ্যারো প্রেস করি তাহলে এইভাবে আমরা বাড়াতে পারবো লাইভ যতগুলো ইচ্ছা। সো আমার এখানে 3টা দরকার, সো 3টার জন্য আমি জাস্ট এটা করলাম অ্যান্ড শিফট প্রেস করলে এটা পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ড্র হবে। আচ্ছা, স্কোয়ারের জন্য এখানে আছে স্কোয়ার, এই যে স্কোয়ারের জন্য স্কোয়ার আছে। স্কোয়ার দিয়ে আমি যদি শিফট প্রেস করে ড্র করি তাহলে পারফেক্ট স্কোয়ার ড্র হবে। শিফট না প্রেস করে যদি ড্র করি তাহলে এরকম একটু রেক্ট্যাঙ্গেল ল্যান্ডস্কেপ টাইপ ড্র হবে। বুঝতে পারতেছি? আচ্ছা, এরপর আমরা এই যে প্যারালাল গ্রাম আমরা যদি এটা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রেক্ট্যাঙ্গেলটাকে আমরা আবার কি করতে পারি, এইটারই ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, সিলেকশন টুলটা সিলেক্ট করে অল্ট প্রেস করে এটার আসেন ডুপ্লিকেট করি। এখন আপনি যদি এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে একই সাথে এই 2টা পয়েন্টকে এইভাবে ড্র্যাগ করে, যে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে যদি একটু এইভাবে সরাই দেন শিফট প্রেস করে, তাহলেই দেখবেন এটা কি প্যারালেলোগ্রাম হয়ে গেল না? ওকে, একইভাবে এইটা আবার আপনি রোম্বাস তৈরি করতে পারবেন এইটা দিয়ে। সেমভাবে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করলাম, একইভাবে এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই মাথার 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এইভাবে শিফট প্রেস করে মুভ করলাম, দেখেন হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, সো একইভাবে এই জিনিসগুলো ড্র করা সম্ভব। আবার আপনি যদি এটাকে ডুপ্লিকেট করে নর্মালি এই কাজটা করার জন্য আপনি ট্রান্সফর্ম টুলও ইউজ করতে পারেন। এখানে একটা ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, এটা দিয়েও করতে পারেন। আবার চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন ডিস্টোর্ট টুলের সাহায্যে। এটা দিয়ে প্রথমে এইটা একটু এদিকে সরালেন, এটা একটু এদিকে সরালেন, এটা হয়ে গেল। এটা চোখের আন্দাজে করলাম, বাট আপনি যদি অ্যাকুরেট মাপে করতে চান সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম টুলটা আপনাকে হেল্প করবে, ফ্রি ট্রান্সফর্ম টুল। এই ফ্রি ট্রান্সফর্ম টুলের আপনি যদি এই যে পার্সপেক্টিভ ডিস্টোর্টে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এটাকে যদি এইভাবে ভিতর দিকে টানেন তাহলে দেখবেন 2 পাশ থেকে এটা এরকম ভিতর দিকে চলে আসছে। হ্যাঁ, সো এটা কোনোভাবে যাই হোক পুরাটা সিলেক্ট হয়নি, এই যে দেখেন আমি যে কোনো এক পাশ থেকে টানলে এটা অটোমেটিক আরেক পাশেও রিয়্যাক্ট করবে। একইভাবে আমি যদি এটাকে ভার্টিক্যালি টানি তাহলে ভার্টিক্যালি এইভাবে রিয়্যাক্ট করবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ট্রান্সফর্ম টুলের কাজ। এই ট্রান্সফর্ম টুলের দ্বারা আমরা এই জিনিসটা করতে পারি। সো এইটা কিভাবে করতে পারি, এইটা তো আরও সহজ। এটাকে জাস্ট এইভাবে নিয়ে যাই ডুপ্লিকেট করে, এটাকে একটু রোটেট করে দিই, শিফট প্রেস করে এইভাবে রোটেট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। দেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে জাস্ট এইভাবে নামাই দিলেই দেখেন কাইট শেপ হয়ে গেল না? খুব ইজি। সো এই যে শেপগুলো আছে এগুলো প্রাথমিকভাবে আমাদের ড্র করাটা জানতে হবে, এবং এটা যত আমরা ড্র করা জানবো তত যে কোনো ধরনের লোগো থেকে শুরু করে যে কোনো ধরনের শেপ আমরা তৈরি করবো। আমরা যদি যে কোনো বিভিন্ন লোগো দেখে থাকি আমরা খেয়াল করলে দেখব লোগো মানেই সেখানে শেপ আছে। বুঝতে পারছি? যেমন অনেকে বলতে পারেন যে টাইপোগ্রাফি তো কোনো লোগো তো শুধু টাইপোগ্রাফি থাকে, এমন কথা অনেকে বলতে পারেন, কিন্তু টাইপোগ্রাফিটাও কিন্তু শেপ দিয়েই তৈরি।
আমরা যে টেক্সটগুলো দেখি, যেমন ধরেন একটা এম ওয়ার্ড, এটা কি দিয়ে আপনি শেপ দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন। কিভাবে দেখেন, আমি যদি এরকম একটা শেপ তৈরি করি, এটাকে এই ধরেন এই পাশে নিয়ে গেলাম অল্ট প্রেস করে, এটাকে একটু কাট করে দিলাম, মোটামুটি এইভাবে মিলাই দিলাম, এবং এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, এটাকে একটু রিফ্লেক্ট করে দিলাম, মানে অপোজিট সাইডে। সো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট। সো এটা ভার্টিক্যালি দেখেন, এইদিকে রিফ্লেক্ট করলাম, ওকে করলাম, এই যে রিফ্লেক্ট হয়ে গেছে। এই দেন এটাকে আবার ডুপ্লিকেট করে এই পাশে দিয়ে দিলে মোটামুটি এম লেটারের শেপ হয়ে গেল না? তার মানে কি শেপ দিয়ে আমি টাইপোগ্রাফি করতে পারছি তো নাকি? আচ্ছা, এটাকে আমি আরও ক্লিয়ার করব, মানে একদম জেনুইন স্টাইলে করব, যে এটা দেখে অরিজিনাল টাইপোগ্রাফির যে এমগুলো আমরা সাধারণত দেখে থাকি ওই রকমই মনে হবে। সো এটার জন্য কি করতে পারি, এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন, এই পয়েন্টটা ধরে এই বরাবর এটা মিল করে দিলাম, এই পয়েন্টটা ধরে এই বরাবর এটা মিল করে দিলাম, এই পয়েন্টগুলো তো মিল আছে। আমি যদি এটার কালারটাকে এখন একটা সিঙ্গেল কালার করে দেই, ধরেন এখান থেকে স্ট্রোকটা আমি নান করে দিলাম, এই যে নান স্ট্রোক চলে গেল, তাহলে দেখেন একদম নর্মাল এম এর মতোই লাগছে না টাইপোগ্রাফি? সো এইভাবে মূলত আমরা যে টেক্সটগুলো দেখে থাকি টাইপোগ্রাফিগুলো, এগুলো কিন্তু শেপ দিয়েই তৈরি হয়। সো শেপ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে মূলত জিওমেট্রিক শেপ। আমরা যেটা এখান থেকে দেখলাম, এখানে স্টার আছে, স্টার এইভাবে আমরা ড্র করতে পারি ড্র্যাগ করে। স্টার এইভাবে ড্র্যাগ করে আপনি আবার বাড়াতে পারেন, এটা সাইড এইভাবে আপ অ্যারো প্রেস করে, ডাউন অ্যারো প্রেস করে এইভাবে কমাতেও পারবেন। শুধু তাই না, আমরা মধ্যের যেই ইনডেন্ট বলে এটাকে, মধ্যের এই যে এই অংশটাকে, এটাকে আমরা ড্র করার সময়, যে ড্র্যাগ করার সময় কন্ট্রোল প্রেস করে যদি টানি বাইরে, তাহলে এরকম চারপাশে ছড়াই যাবে। হ্যাঁ, এই যে দেখেন, যত কন্ট্রোল প্রেস করে টানবো তত চারপাশে এরকম ছড়াই যাবে। আবার আমরা যদি কন্ট্রোল প্রেস করে ভিতর দিকে এইভাবে ঠেলি, তাহলে আবার আস্তে আস্তে এটা এইরকম শেপে চলে আসবে। আচ্ছা, এটাকে কিন্তু আবার আপনি চাইলে ফিক্সও করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। অর্থাৎ আপনি যদি জাস্ট ক্লিক করেন, যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করেন, এবং আপনি যদি এখান থেকে বলে দেন যে রেডিয়াসটা কেমন হবে, যেমন আমি এখানে বললাম এটার রেডিয়াস হবে 600, আর এটা হবে হচ্ছে 300, 600-র অর্ধেক, সাইড হবে 5টা। ওকে করলে সুন্দর একটা স্টার এখানে এইভাবে ড্র হয়ে যাবে। বুঝতে পারতেছি? আচ্ছা, একইভাবে আপনি যদি মনে করেন আপনি রেডিয়াস 2 আরও কমাবেন, 200 করবেন, ওকে করেন, তখন এই রকম হবে। বুঝতে পারতেছি ব্যাপারটা? আবার এখান থেকে আপনি চাইলে সাইডও চেঞ্জ করতে পারবেন, 5টার জায়গায় আপনি এটাকে 10টা এখান থেকেও ওকে করতে পারবেন, তাহলে এটা 10টা সাইড নিয়ে ওপেন হবে। ঠিক আছে, আমরা সাধারণত অনেক ব্যাচ দেখতে পারবো বা দেখেছি যেগুলো এরকম হয়, এই টাইপ হয়, তাই না? এইরকম হয়। সো এগুলো আবার এই যে রাউন্ড করা যায়, এই যে সাইড থেকে এগুলোকে আবার এরকম রাউন্ড করা যায়, এগুলোকে বলা হয় কার্ভেচার পয়েন্ট। হ্যাঁ, এই কার্ভ পয়েন্টগুলো ধরে আপনি টানলে এটা আবার এই যে এরকম সুন্দর রাউন্ড হয়ে যাবে। সো জিওমেট্রিক শেপগুলো মূলত তৈরি করাটা ইজি। অর্গানিক শেপগুলো একটু একটু কষ্টদায়ক, তবে শিখে গেলে, পেন টুল বুঝে গেলে এগুলো আসলে কোনো বিষয় না। সো আমি যদি পেন টুলে যাই এবং আমরা যদি যে কোনো অর্গানিক শেপ ড্র করতে চাই, সো আমরা একটা অর্গানিক স্যাম্পল আসলে কপি করে নিয়ে আসি অর্গানিক শেপের। আমরা এখানে অর্গানিক শেপগুলো যদি দেখি,
তো এখান থেকে ধরেন যে কোনো একটা শেপ আমরা এখান থেকে নিতে পারি, যে আপেল আছে, ফুল আছে, যাই হোক এই জায়গা থেকে এটাই ধরেন কপি করে নিলাম। তো এই যে শেপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন যদি এইটার মতো করে আমরা ড্র করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা মূলত কিভাবে ড্র করতে পারি। সো পেন টুল ড্র করার সময় পেন টুল সাধারণত দুইভাবে কাজ করে, হ্যাঁ, সাধারণত এক হচ্ছে কর্নার ওয়াইজ, আরেক হচ্ছে কার্ভ ওয়াইজ। কর্নার ওয়াইজ কোনটা, অর্থাৎ আপনি জাস্ট এইভাবে ক্লিক 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 অ্যান্ড ক্লিক, এটা হচ্ছে কর্নার ওয়াইজ। আর আরেকটা হলো ক্লিক অ্যান্ড ড্র্যাগ, অর্থাৎ আপনি এইভাবে ক্লিক করলেন, ড্র্যাগ করলেন, মানে ক্লিক করে একটু টান দিলেন, আবার লেফট বাটন চেপে ধরে এইদিকে একটা টান দিলেন, লেফট বাটন চেপে ধরে এইদিকে একটা টান দিলেন, লেফট বাটন চেপে ধরে এইভাবে মিলাই দিলেন। সো এগুলো কিন্তু রাউন্ড হয়েছে, তাই না? যখন জাস্ট নর্মাল ক্লিক 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 অ্যান্ড ক্লিক, তাহলে এটা হচ্ছে কর্নার করে হলো, আর এটা কার্ভ রাউন্ড হয়ে হলো, তাই না? তাহলে পেন টুল এই দুইভাবে মূলত আমরা পেন টুলকে কাজ করাতে পারি, এক হচ্ছে কার্ভ করে, আর এক হচ্ছে কর্নার করে। আর ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে যেটা তো আমরা দেখলাম, যে কোনো সময় কার্ভ পয়েন্টকে আমরা চাইলে ডিলিট করতে পারি, আবার মডিফাই করতে পারি, কর্নারের রূপ দিতে পারি, যে কর্নার হয়ে গেল, আবার রাউন্ড করতে পারি, কর্নার রাউন্ড, কর্নার রাউন্ড। দেখেন যে কোনো সময় আপনি এগুলোকে যে কোনো কর্নারকে রাউন্ডে রূপান্তর করতে পারেন, আবার যে কোনো রাউন্ডকে কর্নারে রূপান্তর করতে পারেন। এটা যে কোনো সময় আপনি যে কোনো ইন্ডিভিজুয়াল পয়েন্ট সিলেক্ট করার মাধ্যমে করতে পারেন। এবং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো ইন্ডিভিজুয়াল এই পয়েন্ট সিলেক্ট করার জন্য অবশ্যই ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করা লাগবে। অনেকেই প্রথম অবস্থায় যেটা করে, সিলেকশন টুল দিয়ে সারাদিন এখানে গুতাগুতি করে যায়, কিন্তু দিন শেষে আপনি যতই এখানে গুতাগুতি করেন কোনো লাভ হবে না, ঠিক আছে? কারণ সিলেকশন টুল দিয়ে আপনি পয়েন্ট সিলেক্ট করতে পারবেন না। আচ্ছা, সো আমরা জানলাম যে পেন টুল দিয়ে আমরা যখন ড্র করছি তখন আমরা দুইভাবে ড্র করতে পারছি, এক হচ্ছে কার্ভ করে, আর এক হচ্ছে কর্নার করে। আবার পেন টুলে ড্র করার সময় আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পেন টুলের শেপগুলোকে সবসময় আপনাকে ক্লোজ করতে হবে, হ্যাঁ, ক্লোজ অর্থাৎ যেখান থেকে শুরু করতে হবে সেখানে এসে শেষ করতে হবে, যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে। যদি শেষ না করেন তাহলে ওইটা ইনকমপ্লিট শেপ, মানে ওই শেপটা পরিপূর্ণ হবে না, ঠিক আছে? ওই শেপটা পরিপূর্ণ হবে না। এটা কিভাবে বুঝবো যে শেপটা পরিপূর্ণ হচ্ছে কি না? সো নর্মালি দেখেন, আমি যদি এরকম একটা শেপ ড্র করি এবং আপনার কাছে দেখে এটা পরিপূর্ণই মনে হচ্ছে না, এটা কিন্তু প্রথম দেখায় কেউ এইভাবে বুঝতে পারবে যে এটা পরিপূর্ণ কি পরিপূর্ণ না। কিন্তু যখন আপনি এটাতে স্ট্রোক অ্যাপ্লাই করবেন, দেখেন একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম, এখন আপনি খুব ভালো বুঝতে পারবেন যে শেপটা পরিপূর্ণ না, তাই না? এখন খুব ভালো বোঝা যাচ্ছে যে শেপটা পরিপূর্ণ হয়নি। তো শেপটা পরিপূর্ণ করতে হলে কি হতো, এই পেন টুল দিয়ে আমি যেখান থেকে শুরু করছিলাম ওই জায়গায় যে আমার শেষ করতে হতো। এখন এই শেপটা পরিপূর্ণ, আর আমি শুধু শুরু করলাম কিন্তু শেষ করলাম না, তাহলে ওইটা পরিপূর্ণ হবে না। কথা বুঝতে পেরেছি? এই জিনিসগুলো আমরা যখন ড্র করব তখন এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, এবার পেন টুল ড্র করার কিছু বৈশিষ্ট্য আসে দেখি। সো এখান থেকে যখন আপনি ড্র করবেন, যে কোনো কিছু যখন ড্র করবেন তখন আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। এখানে কোনো আইন ব্যবস্থা বা এরকম কোনো আইন করা নাই যে আপনাকে অমুক জায়গা থেকে শুরু করতে হবে। আপনি এই শেপটা ড্র করবেন, তো এটা যে কোনো জায়গা থেকেই করতে পারেন। সো বেসিক্যালি আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন। এখন এই পুরো শেপটাই হচ্ছে কার্ভ, এই পুরো শেপটাই কি কার্ভ। এই শেপটাকে ড্র করার জন্য আমরা এখান থেকে একটু কার্ভ করলাম, এখান থেকে একটু কার্ভ করলাম, এখান থেকে একটু কার্ভ করলাম। আমি আপাতত ফিলটা তুলে দিই, ফিলটা অফ রাখি যাতে করে আমার কাজের সুবিধা হয়। সো দেখেন এখন কিন্তু আমার এখানে ফিল শো করছে না। যখন এমন সিচুয়েশন হবে
তখন আপনি কোথা থেকে ফিলটাকে অফ করবেন, তখন এই জায়গায় আবার পাবেন এই যে ফিল, এই যে উপরেরটা স্ট্রোক শো করছে। আবার আপনি যদি ফিলের উপরে ক্লিক করেন তাহলে ফিল উপরে চলে আসবে, এবং এইখানে দেখেন নানের অপশন আছে, এটা নান করলে ফিল এখান থেকে নাই হয়ে যাবে। এখন আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে আস্তে আস্তে এটা ড্র করতে পারবেন। এই যে যেদিকে রাউন্ড, আমার কিন্তু মাউস আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু এই দিকেও নিয়ে যাচ্ছি না, এই দিকেও নিয়ে যাচ্ছি না, মানে এই দিকেও নিয়ে যাচ্ছি না। আমি কি করছি, এই যে প্যাডটা মানে 4 সাইডের যে স্ট্রোকটা আছে এই শেপটার, ওই স্ট্রোক ফলো করে করে আমার মাউস দেখেন নিয়ে যাচ্ছি। এই যে যেখান থেকে শুরু করছিলাম ওখানে এসে মিলাই দিলাম, মোটামুটি হয়ে গেছে না? আচ্ছা, এখন এরকম কিছু শেপ আছে, হ্যাঁ, ধরেন যে এই শেপটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। এই শেপটাই সাপোজ এখান থেকে আমি জাস্ট একটু এটাকে কেটে দেখাই, এখান থেকে কালার সোয়াপ করতে পারবেন আপনি, স্ট্রোক থেকে ফিল, ফিল থেকে স্ট্রোকে সোয়াপ করা যায়। তো এটাকে ধরেন আমি একটা কিছু দিয়ে আপাতত জাস্ট কাটবো, হ্যাঁ, একটা ইলিপস নেই, এটা দিয়ে সাপোজ এটাকে কেটে নিব, দুইটা একসাথে সিলেক্ট করে এখানে অফসেট প্যাড থেকে আমরা কেটে নিতে পারি। আচ্ছা, আমার অফসেট প্যাডটা এখান থেকে নাই, উইন্ডো মেনু থেকে আমরা অফসেট প্যাডটা নিয়ে আসি, প্যাথ ফাইন্ডারটাকে নিয়ে আসি, ঠিক আছে, এই যে প্যাথ ফাইন্ডার, এটাকে এই সাবট্র্যাক্ট করলে এটা কেটে যাবে। সো এই শেপটার এই যে অ্যাঙ্গেলটা, এই ধরনের অ্যাঙ্গেল যখন আপনি ড্র করবেন তখন কিভাবে আসে, ধরেন একটা ড্র করলেন এইরকম, এখানে একটা ক্লিক করলেন, করার পর এইখানে করলেন, দেন আবার আপনাকে এই দিক দিয়ে ঘুরে যাইতে হবে, এই যে এইভাবে ঘুরে যাইতে হবে, তাহলে এটা কিন্তু পারফেক্ট হইল না, এই যে পয়েন্ট থেকে সুন্দরভাবে যায়নি। তো এই ধরনের শেপের ক্ষেত্রে কি করতে হয়, এখান থেকে এই যে নেক্সট ডিরেকশনটাকে ক্লোজ করতে হয়। সো এই জন্য এই পয়েন্টে আবার একটা ক্লিক করতে হয়, ক্লিক করলে কি হয় দেখেন এখন ক্লোজ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যাই তাহলে দেখেন সুন্দর করে পয়েন্ট থেকে কিন্তু এটা ব্যাক করছে, ঠিক আছে। এবার এখান থেকে আমি আবার এটাকে এভাবে রাউন্ড করতে পারি, বুঝতে পারলাম বিষয়টা? অর্থাৎ যে কোনো সময় আমরা যখন বিপরীত টার্নে যাব, ইউ টার্ন করব, তখন আমরা জাস্ট ওখানে একটা ক্লিক করে করতে পারি। এটা এইভাবেও করতে পারি, আবার আরেকভাবেও করতে পারি। যেমন ধরেন আপনি বিপরীত দিকে যাবেন, এখন লেফট বাটনটা ছেড়ে না দিয়ে আপনি অল্ট প্রেস করে ধরবেন, অল্ট চেপে ধরলে এই হ্যান্ডেলটা থাকবে, এখন আপনি এই হ্যান্ডেলটা জাস্ট এদিকে ঘুরাই দিলাম, দিয়ে এইভাবেও যাইতে পারেন। সো দুইভাবেই আপনি এই কাজটা করতে পারেন। যদি আপনি হ্যান্ডেলটা এই যে প্যাথ কন্ট্রোলারটা চান তাহলে অবশ্যই যখন আপনি ইউটার্ন নেবেন, এই রকম কন্ডিশনে যখন আপনি ইউটার্ন নেবেন এদিক থেকে, তখন আপনি এই শেপটা ড্র করার সময় আপনি লেফট বাটন ছাড়বেন না, না ছেড়ে অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে এটাকে সুন্দরভাবে এরকম একটা পজিশনে নিয়ে যেয়ে রেখে এইবার আপনি এইভাবে ঘুরে যান, দেন আবার অল্ট চেপে ধরেন, এইদিকে যান, দেন এইভাবে ঘুরে আপনি সুন্দর করে এখন এই মাথাটাকে রাউন্ড করে দিতে পারেন। কনসেপ্ট বুঝতে পারলাম পেন টুলের? তাহলে এইভাবে আমরা বিভিন্ন শেপের উপরে প্র্যাকটিস করতে পারি, বিভিন্ন ধরনের শেপের উপরে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। আসেন আমরা কিছু শেপের উপরে একটু কপি করা ট্রাই করি, ট্রেস করা ট্রাই করি, আমাদের প্র্যাকটিসও হবে ট্রেসও হবে। সো এটার জন্য আমরা আসেন কিছু লোগো, এখানে লোগো লিখে সার্চ দিই। সো কিছু লোগো আমরা এখান থেকে যেমন ট্রেস করতে পারি। আচ্ছা, টুইটারের এটা আসেন প্র্যাকটিস করি, এটা কিভাবে করব। হ্যাঁ, এটা সম্পূর্ণ পেন টুল দিয়ে আমরা করার ট্রাই করি।
সো টুইটারের এটা করব, আপনি চাইলে অন্যগুলো ট্রাই করতে পারেন। সো যেহেতু টুইটারেরটা করব, আপাতত আমরা এটাকে লক করে দেই, এই যে এটা যেন নড়ে না বেড়ায়, এটা সিলেক্ট রেখে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে লক, অথবা Ctrl+2 প্রেস করেও আপনি লক করতে পারবেন। ঠিক আছে, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, ম্যানুয়াল ফাংশনগুলো থাকলে সবাই চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা লক হয়ে গেছে, এটা কিন্তু আর সিলেকশন টুল দিয়ে এখন হাজার চেষ্টা করলেও সিলেক্ট হবে না। আচ্ছা, সো এটাকে একটু জুম করে আমি মোটামুটি স্পেস বার চেপে একটু এই রকম পজিশনে আনলাম। এবার আমি এটাকে ড্র করব এটার উপরে। সো আমি পেইন্ট টুলটা সিলেক্ট করে নিলাম, আর স্ট্রোক একটা লাইট কালার নিলাম, সাপোজ রেড কালার নিলাম, ফিলটাকে অফ করে দিলাম। শুরুতে যখন আমরা ড্র করব, কোনো কিছু ট্রেস করব, তখন এইভাবে করব। সো পেইন্ট টুলটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে সুন্দর করে স্টার্ট করব। আমরা আরেকটু জুম করে নিলাম। যত জুম করে কাজ করব তত আমাদের কাজ কিন্তু নিখুঁত হবে, সুন্দর হবে। হ্যাঁ, সো এটা কীভাবে করব, আমি আসেন এই পয়েন্ট থেকে শুরু করি। ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে ওই দিকে যাব আমি। অনেকে কাউন্টার ক্লকওয়াইজ যাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে করে অনেকে ড্র করে, এটা যার যার অভ্যাসের ব্যাপার। এটারও কোনো নির্দিষ্ট এমন নিয়ম নাই যে আপনাকে এই নিয়মেই করতে হবে। যেমন আমার অভ্যাস, আমি ঘড়ির কাঁটা যেদিকে যাই আমি ওই নিয়মেই করি। সো আমি এখান থেকে স্টার্ট করলাম। আমি চাইলে এখান থেকেও করতে পারতাম, এখান থেকেও করতে পারতাম, আমার মন চাইছে আমি এখান থেকে স্টার্ট করলাম। সো যেহেতু এটা একটা কর্নার, আমি জাস্ট একটা ক্লিক করে স্টার্ট করলাম। দেন আমি এখান থেকে এই রকমভাবে একটু কার্ভ করলাম, এই যে এইভাবে নিয়ে আমি কোন প্যাডটা মিলাচ্ছি খেয়াল করেন, আমি হচ্ছে এই প্যাডটা মিলাচ্ছি। হ্যাঁ, এই প্যাডটা দেখেন, এইটা মিল করছি, এইটা মিল করে নিলাম। ওকে, এরপরে আপনি আরেকটু অল্প জায়গা করে ওইভাবে নিতে পারেন, এইভাবে অল্প জায়গা করে নিয়ে এটাকে এই প্যাডটা মিলাতে পারেন। এই যে দেখেন আমার স্ট্রোকটা মিলছে না, এই লাইন ধরে। দেন আমি এই কর্নারে গেলাম। এখন এই কর্নারে যে আমি মাউস ছাড়বো না, হ্যাঁ, না ছেড়ে আমার হচ্ছে প্যাথ কন্ট্রোলারটা দরকার। সো না ছেড়ে আমি কি করব, এখান থেকে এই মাউসের লেফট বাটন চেপে ধরে আসি, থাকা অবস্থায় অল্ট চেপে ধরবো, কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আমি এটাকে এইভাবে টেনে নিয়ে এসে এই বরাবর রাখবো। কেন এই বরাবর রাখলাম, যাতে পরবর্তী শেপটা আমার ঠিক নিচ থেকে এভাবে শুরু হয়। এই যে দেখেন, আবার অল্ট প্রেস করে এই রকম জায়গায় রাখবো যাতে এইটা এই দিকে নিতে পারি। এখন এখানে যেহেতু কন্ট্রোলার আছে, আমি যে কোনো সময় এটাকে মডিফাইও করতে পারবো, একটু পরেই দেখতে পারবো। ঠিক আছে, দেখেন Ctrl+Z করে আনডু করলাম, এই যে দেখেন এই দিকে যাব। আবার এখান থেকে যেহেতু নিচের দিকে ক্রস আসবে, আবার অল্ট প্রেস করে এটাকে এই বরাবর রাখলাম। দেন এখানে একটা ক্লিক করলাম, আবার অল্ট চেপে ধরবো, দিয়ে এইটাকে এই বরাবর রেখে এবার এই দিকে ড্র করে নিব। এটাকে আরেকভাবে ড্র করে দেখাবো। হ্যাঁ, এই যে কন্ট্রোল এইভাবে ড্র করলাম, অল্ট প্রেস করে অ্যাক্টিভ থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম, আবার অল্ট প্রেস করে এই জায়গায় রাখলাম, দেন এই বরাবর মিলাই দিলাম। দেন আবার যেহেতু বিপরীত দিকে ঘুরবো, সো অল্ট প্রেস করে এই জায়গায় রাখলাম, রেখে এই ঠিক এই মাথা বরাবর মিল করে দিলাম। আবার অল্ট প্রেস করে ধরলাম, এই যে অল্ট চেপে এখান থেকে মূলত একটু আস্তে আস্তে গেলাম এইভাবে, দেন এইভাবে এখানে মিল করে দিলাম। এখান থেকে যেহেতু আবার ক্রস আছে, অল্ট চেপে ধরে এইরকম পজিশনে রাখলাম, দেন এটাকে এইখানে নিলাম। এখান থেকে যেহেতু আবার ঘুরবে, অল্ট প্রেস করে এখানে রাখলাম, দেন এই আবার এখান থেকে অল্ট প্রেস করে এই রেখে এই, দেন এখানে এইভাবে মিলে গেছে। ঠিক আছে, এখানে আমাদের লেজের এখানে দেখেন একটু প্রবলেম আছে। সো যেহেতু প্যাড কন্ট্রোলার আছে, এই যে দেখেন সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে কি করতে পারি, যেইভাবে ইচ্ছা আমি মডিফাই করতে পারি। এই যে দেখেন অল্ট যেহেতু প্রেস করে নিয়েছি, এই যে প্রত্যেকটাতে আমার প্যাড কন্ট্রোলার আছে, আমি যে কোনো সময় আমার ছোট ছোট বিষয়গুলোকে আমি এখান থেকে মডিফাই করে নিতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা প্রসেসে আমরা এটাকে ড্র করলাম। এই যে দেখেন এটাকে সাইডে নিয়ে যাই, এই যে এখান থেকে সোয়াপ করে দেই কালার, তাহলে কালার হয়ে গেল। আমি যদি অ্যাকুরেট এক্স্যাক্ট এই কালারটাই নিতে চাই, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় যে আই ড্রপার সিলেক্ট করে এটার উপরে ক্লিক করলে ওই কালারটা হয়ে যাবে, ইজি।
বুঝতে পারলাম? আচ্ছা, এবার আরেকটা প্রসেসে ড্র করি, আসেন পেন টুল ব্যবহার করে। পেন টুল ব্যবহার করে আরেকটা প্রসেসও করব। এবার আর আমি অল্ট প্রেস করব না, হ্যাঁ, অল্ট প্রেস না করে আমি কি করব, এখান থেকে ক্লিক করলাম, এইভাবে ড্র করলাম, এখান থেকে এইটা ড্র করলাম, এইভাবে মিলালাম, মেলানোর পর আমি ছেড়ে দিছি, হ্যাঁ, এটার কালারটা চেঞ্জ করি, রেড করি, রেড না মেরুন করলাম, আর এটাকে সোয়াপ করে নিই, হ্যাঁ, কারণ আমার দেখতে অসুবিধা হচ্ছে। সো এখান থেকে আমি জাস্ট এই যে পয়েন্ট একটা ক্লিক করলে এই ডিরেকশনটা ক্লোজ হয়ে যাবে, দেন এখান থেকে এইভাবে শুরু করলাম, দেখেন একদম অ্যাকুরেট মিলে গেল। আবার এখানে পয়েন্টে ক্লিক করলাম, এবার আর অল্ট প্রেস করছি না, ওই পয়েন্টে ক্লিক করে আমি ওই হ্যান্ডেলটাকে ডিলিট করে দিচ্ছি, নেক্সট হ্যান্ডেলটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন নেক্সট হ্যান্ডেল, এখানে ক্লিক করলে নেক্সট হ্যান্ডেল ডিলিট হয়ে যাবে, প্রিভিয়াস হ্যান্ডেল কিন্তু থাকবে। এই যে দেখেন, ক্লিক ক্লিক ক্লিক, ক্লিক ক্লিক, এখান থেকে যেহেতু আবার ঘুরবো এটা ক্লিক, এখান থেকে যেহেতু আবার ঘুরবো এখানে ক্লিক, এখান থেকে যেহেতু আবার ঘুরবো এখানে ক্লিক, এই আবার এখানে ক্লিক, দেন এইভাবেও করা যায়। তো এগুলো তো আমি ড্র্যাগ করছি। এখন এমন কি চাওয়া পাওয়া থাকতে পারে না যে না ভাই আমি ড্র্যাগও করব না, আমি ড্র্যাগ না করে পরে এটা সলিউশন করব, তাহলে এইভাবেও করা সম্ভব। কি সেটা, আপনি গণহারে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করলেন, এই মাঝামাঝি এরকম জায়গায় একটা ক্লিক করলেন, এই লেজের জায়গায় একটা ক্লিক করলেন, লেজ বরাবর এটাকে আউটলাইন করলাম সোয়াপ করে, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা করেন, মানে এবার খালি কর্নার ক্লিক করতেছে আর কিচ্ছু না। আচ্ছা, এখন এইভাবে কি করা সম্ভব? এইভাবে করা সম্ভব, এইভাবেও করা সম্ভব। দেখেন কিভাবে, এটা হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন, এই যে ডিরেক্ট সিলেকশন না সরি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন। এই যে ড্র করা হয়ে গেছে পেন টুল দিয়ে, এবারে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে এখান থেকে এইভাবে মডিফাই করে দেন, এখান থেকে এটাকে এইভাবে টেনে এইভাবে মিলাই দেন, এটাকে 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 টেনে আপনি এখান থেকে টেনেও এইভাবে মিলাইতে পারেন, আবার যেইভাবে করলাম ওইটাও করতে পারেন, ঠিক আছে, দুইভাবেই সম্ভব। এই যে এখান থেকে এইটাও করতে পারেন, আবার এখান থেকে অল প্রেস করে এটাকে এইভাবে মিলাইতে পারেন, এটাকে এইভাবে মিলাই দেন, এটাকে এইভাবে মিলাই দেন। একটা শেপকে অনেকভাবেই ড্র করা যায়, আপনি যেইভাবে চান, যে যেইভাবে সুবিধা মনে করে সে চাইলে সেইভাবে করতে পারবে। দেখেন দেখেন তিনটা শেপ তিনটা স্টাইলে ড্র করলাম, মোটামুটি লেভেলে হয়েছে না তিনটা? এগুলো কালারগুলো চেঞ্জ করি যাতে চোখে পড়ে ভালো। তাহলে একটা শেপকে আমরা বিভিন্নভাবে ড্র করতে পারি, এবং পেন টুলের যে ফর্মুলাগুলো, আশা করি এই ফর্মুলাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে পেন টুল দিয়ে আমরা কিভাবে এই ড্রগুলো করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পল একটা জিনিস আমরা ড্র করলাম। আজকে আমরা একই সাথে আরেকটা জিনিস শিখে যাব, শেড তৈরি করা। হ্যাঁ, শেপের মধ্যে একটা শেড কিভাবে আমরা তৈরি করতে পারি, বিভিন্ন 3D শেপ বা যে কোনো শেড কিভাবে তৈরি করতে পারি। যেমন ধরেন এই যে বার্ডটা আপনি ড্র করেছেন, এইটার মধ্যে একটা শেড টাইপ কিছু আপনি ড্র করবেন। সো ধরেন এইরকম টাইপের, যে আপনি এটার মধ্যে আপনি পেন টুলটা নেই, পেন টুল সিলেক্ট করে আমি ধরেন এইরকম একটা শেড টাইপ কিছু ড্র করব।
এখান থেকে ব্যাক করে এটাকে মিলাই দিই। সো এই জিনিসটা মূলত একটু ডার্ক দেখাবে এখানে, এই যে এখানে ক্লিক করে কালারটাকে একটু ডার্ক করে দেওয়া যায়। সো এটা তো দুইটা শেপ, কিন্তু বোঝা যাবে যে এটা পাখির এই বডির অংশের সাথে, এই বডির অংশের সাথে এটা আছে। তো এরকম কিছু করার জন্য আমরা হচ্ছে শেপ বিল্ডার নামে এখানে একটা টুলস আছে, এটা দিয়ে শেপ মার্জ অথবা শেপকে কাটাকাটি করতে পারি। তো এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব আমরা, তার আগে পুরো দুইটা শেপকে সিলেক্ট করে নিলাম, এবং শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে আমরা যদি এই যে বাইরের অংশের যেটা আছে এটাকে যদি অল্ট প্রেস করে ক্লিক করি তাহলে সুন্দরভাবে নির্দিষ্ট এরিয়া কেটে যাবে। এখন পাখির নিচের অংশটা শেডের মতো মনে হচ্ছে না? দেখেন এটা টোটালি আলাদা একটা শেপ। কন্ট্রোল জেড করি, বুঝতে পারলাম? আচ্ছা, আপনি যদি কোনো একটা লেটারও লিখেন, সাপোজ ধরেন আমি পেন টুল দিয়ে একটা লেটার লিখলাম, ধরেন লিখলাম এ, আচ্ছা এটাকে এর মতো মনে হচ্ছে? লেটার এ এর মতো কি মনে হচ্ছে, নাকি আমি বলছি তাই? আচ্ছা এইটার মধ্যে আসেন একটা শেড দেই, তার আগে কালারটা একটু ঝকমকে করি। আচ্ছা একটু ডিপ কালার নেই, একটু ডিপ টাইপের কালার নেই, এইরকম নেই। এইটার মধ্যে ধরেন এখন আমি একটা শেড ইউজ করবো এইরকম। আমি একটু বাইরের অংশের দিকে বেশি নিলাম, কারণ হচ্ছে যেহেতু এটা কেটে বাদ দিব। সো এটাকে আপনি একটু লাইটও করতে পারেন, আবার ডিপও করতে পারেন। সো আমি এখান থেকে এই যে দুইটা সিলেক্ট করে এখানে শেপ বিল্ডারটা সিলেক্ট করে অল প্রেস করে এটাতে ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে না? 3D একটা ভাব চলে আসছে না? আবার আপনি যদি মনে করেন এখান থেকে আবার একটু ডিপ করবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে এইটা আর এটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার দিয়ে এই অল্ট প্রেস করে ডিলিট। আর এটাকে একটু ডিপ কালার করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম শেপ দেখছেন না অনেক? আচ্ছা, এটাকে আপনি চাইলে আরো নিচে এইভাবে ড্র্যাগ করে নামাই দিতে পারেন। এই লেটার বোঝা আরো ক্লিয়ার, মানে কারো সন্দেহ থাকবে না এমন কিছু করার জন্য আপনি চাইলে এখানে একটা সার্কেল এইভাবে অ্যাড করে দিতে পারেন। তাহলে আর কেউ এটা যে এ লেটার আর কেউ সন্দেহ করবে না। বুঝতে পারছি? আচ্ছা এই যে কাজটা করলাম, আপনি যদি একটু অনলাইন সার্চ করেন এরকম অনেক কাজ আছে, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এই যে যেমন বার্ডের গায়ের যে অংশগুলো এগুলো কিন্তু ওইভাবেই শেড করা। হ্যাঁ, এই যে দেখেন ওগুলো কিন্তু ওইভাবেই শেড করা, প্রথমে পেন টুল দিয়ে ড্র করা, তারপর ওইটার উপরেই শেড করা। এই ধরেন পাখির মুখের এই অংশটা আসেন ট্রাই করি আমরা, পুরাটা তো এখন ড্র করা সম্ভব না, আমরা পাখির মুখের যে অংশটা আছে এটার উপরে আসেন একটু কাজ করি। এটাকে লক করে দিই, অবজেক্ট লক সিলেকশন। সো পাখির মুখের এই অংশটা নেই, এই যে এইটা এইভাবে। এবার আমি একটু কাউন্টার ক্লকওয়াইজ ড্র করছি, এটা আবার এই জায়গায় যাওয়ার পর এখান থেকে আবার একটু ব্যাকে আসলো,
দেন এখান থেকে আবার একটু এদিকে গেল, এখান থেকে আবার একটু এইভাবে যাবে, এই কন্ট্রোল প্রেস করে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সিলেক্ট করলে ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে। তখন আবার আপনি এটাকে এইভাবে ইয়া করতে হবে। এখন আমি এই যে ভিতরের শেডটা মানে আঁকাবো, তাহলে একটু বাইট থেকে এইভাবে নিব, এইভাবে শেডের ভিতরের মার্কটা ঠিক রাখবো। বাইরে জাস্ট আমরা এই যে বাইট দিয়ে যেহেতু এটা কেটেই ফেলবো, তো এটা এইভাবে আমরা নিতে পারি। এখন এই দুইটা শেপ সিলেক্ট করে, আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার দিয়ে অল্ট প্রেস করে এই বাইরের অংশটা মাইনাস করে দেব। দেখেন এটা কিন্তু ওই জায়গার অংশ হয়ে গেছে। কন্ট্রোল জেড করি, এখানে কিন্তু একটা পয়েন্ট এই যে কাটা আছে, মানে নাকের যে অংশটা, আচ্ছা, সো এই শেপটা, এটাকেও আমরা নিয়ে নিই। এই ঠোঁটের অংশটা আমরা ড্র করলাম, এটাকে একটু সাইডে সরাই, অ্যান্ড এইটা থেকে এই শেপটাকে মাইনাস করি অল্ট প্রেস করে, এই শিফট, এই যে অল প্রেস করে মাঝের অংশটাকে অল প্রেস করে ক্লিক করলে এটা মাইনাস হয়ে গেছে। এখন এইটার হবে কালার কোনটা, এইটার কালার কোনটা হবে, এই যে কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করে দেন আইড্রপার যেহেতু সিলেক্ট আছে এখানে ক্লিক করলে এই কালার হয়ে যাবে। আবার এইটা সিলেক্ট করে কালার হবে এইটা। ঠিক আছে, দেখেন ঠোঁটের কাছাকাছি জিনিস হয়ে গেছে না? এখান থেকে এই শেপটাকে আবার এইভাবে লাইট করা আছে, দেখেন বাইরে এইভাবে নিয়ে দেন, এখান থেকে এটাকে মাইনাস করে দেন শেপ বিল্ডার দিয়ে, দেন এটা সিলেক্ট করে জাস্ট দেখেন পেন টুল দিয়ে কত কিছু খুব সুন্দরভাবে করা যায়। এখানে একটু লাইট অ্যাড করছে, এই লাইটটা অ্যাড করেন। আমি এই জায়গাটা আমি আমার মতো করে ম্যানুয়ালি করতেছি, হ্যাঁ, আপনারা চাইলে এই জায়গাটুকু সেম টু সেম দেখে দেখে মানে ওইটার উপরে ড্র করতে পারেন। এই জায়গার কালারটা একটু লাইট, সো লাইট কালারটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে জাস্ট এই বাইরের অংশটা শেড বিল্ডার দিয়ে মাইনাস, এই যে দেখেন লাইটগুলো কীভাবে হচ্ছে, এই জায়গাটা আবার একটু ডিপ, সো এখান থেকে এই অংশটা আবার এরকম একটু ডিপ হয়ে যাবে, এটা আবার ইজিলি আপনি ড্র করতে পারবেন। এই যে ডিপ অংশ মানে নাকের ভিতরটা বোঝানোর জন্য। দেখেন এটাকে ঠোঁটের মতো মনে হচ্ছে না এখন এটার, এবং ডিটেইল বুঝতে পারতেছি। ওকে, আপনারা হয়তো বা এর থেকে অনেকে আছেন ভালো পারেন, সো আশা করি ট্রাই করবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা মূলত এরকম কমপ্লিট একটা ড্রয়িং আমরা ট্রাই করব, হ্যাঁ, এরকম কমপ্লিট একটা লোগো ট্রাই করলে আমার মনে হয় যে পেইন্ট টুল বা এই ড্রয়িংগুলো ব্যাপারে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন না। তো সাধারণত এগুলোর কাজ সাধারণত ফার্স্টে করা হয় হচ্ছে আপনার স্কেচ করা হয়, এই ধরনের লোগোগুলো আগে স্কেচ করে নেওয়া হয় পেন্সিলে, দেন সেটার উপরে এইভাবে ড্রয়িং করা হয়। আপনারা প্র্যাকটিসের জন্য পিন্টারেস্টে যেতে পারেন। পিন্টারেস্টে যে আপনি মূলত পিন্টারেস্টে সার্চ করতে পারেন হচ্ছে আপনার কি লিখে সার্চ করতে পারেন, পিন্টারেস্টে যে আপনি সার্চ করতে পারেন স্কেচ,
স্কেচ লিখে সার্চ দিলে অনেক স্কেচ পাবেন, লোগো স্কেচ লিখে। এই ধরনের অনেক স্কেচ পাবেন, এগুলোর উপরে হচ্ছে পেন ঘোরাবেন। হ্যাঁ, এরকম অনেক স্কেচ পাবেন, এগুলোর উপরে পেন ঘোরাবেন। এই যে দেখেন, এইটার উপরেই ধরেন এটাকেই যদি করি, প্রথমে সহজ সহজগুলো দিয়ে চেষ্টা করবেন ট্রাই করার। এটা পরে মডিফাই ইচ্ছা মতো করতে পারবেন, সো চিন্তার কোনো কারণ না। এটা আউটলাইন করে নিই, একটু আঁকা বাঁকা হোক, পরে আমরা এটাকে ঠিক করে নেব। হ্যাঁ, আপাতত আমি একটু ফাস্ট ড্র করছি। এই জায়গাগুলো কারেকশন করতে হবে, মানে পারফেক্টলি রাউন্ড হবে। ড্রয়িংয়ে যেভাবে আছে ওইভাবে যে করতে হবে এমন কোনো মানে নাই, মূল কথা এটাকে সুন্দর করতে হবে। হ্যাঁ, প্রয়োজনে সার্কুলার গ্রিড ইউজ করে এটাকে পারফেক্ট করে ফেলতে হবে। এই মাঝের অংশটা কাটা যাবে, তো এখানেও একটা শেপ এইভাবে ড্র করে রাখতে হবে। এইটা আবার এখান থেকে এইভাবে যাবে। এখান থেকে এটাকে এইভাবে মিলাই দিলাম। সো ড্র হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি সাইডে সরাই নিই, শেপটাকে সাইডে নিয়ে নিলাম, এটাকে কালার ফিলটা দিয়ে দিই, মাঝের এই যে দুইটার কালার চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে, যে এই দুইটা জায়গা কাটা যাবে। হ্যাঁ, এই দুইটা জায়গা কেটে ফেলবো। তো এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন, এটাকে শেপ বিল্ডার দিয়ে অল্ট প্রেস করে ক্লিক করলে জায়গা মাইনাস। আবার এখান থেকে কন্ট্রোল সিলেক্ট করে এই দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার যেহেতু সিলেক্ট আছে অল্ট প্রেস করে ক্লিক করলে মাইনাস। এবার এটাকে মডিফাই করে সুন্দর করতে হবে। সো ধরেন এই জায়গাটা সুন্দর রাউন্ড করবেন আপনি, তাহলে এখান থেকে একটা সার্কেল নিয়ে নেন, একটা সার্কেল গাইড নিয়ে নেন এইভাবে, অ্যান্ড এটার কালারটা দেন হচ্ছে রেড টাইপ কিছু দেন, অথবা যে কোনো সময় ইলাস্ট্রেটারে যে কোনো সার্কেলকে আপনি গাইড বানাই ফেলতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমি সার্কেলটা মিলাবো আর কি, সার্কেল অনুযায়ী রাউন্ডটা করব। সো এটাকে আরেকটু এইদিকে বড় করি, এইদিকে বড় করলাম। সো এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করলে এটা গাইড হয়ে যাবে। এই যে, সো এখন এই গাইডটা আমি যদি ধরতে চাই তাহলে আনলক গাইডস করব, রাইট বাটন ক্লিক করে দেন এটাকে অ্যাকুরেট একটা পজিশনে বসাইলাম। বসানোর পর এবার আমি এই প্যাথগুলো ধরে ধরে মডিফাই করব। দেখেন, তাহলে আমার কি হলো, পারফেক্ট একটা রাউন্ড টাইপের শেপ হবে। এটা মূলত আর বাইরে যাবে, এটা যাবে এখানে। ড্রয়িংয়ে কিন্তু এত পারফেক্ট করা সম্ভব না, না? দেখেন, আপনি যদি এই শেপটাকেও মিলাতে চান তাহলে এটাকে ডুপ্লিকেট করেন, এই যে গাইডটাকে ডুপ্লিকেট করেন, গাইডটাকে ডুপ্লিকেট করে আপনি এটাকে এভাবে মিলান, দেন এটাকেও কিন্তু আপনি এরকম পারফেক্টলি রাউন্ড করতে পারবেন। এই যে দেখেন,
আসেন এইটাকে ডিলিট করে দিই, এই পয়েন্টটাকে, এটা রাখবো না, এখানে এরকম একটু চোখা থাকবে, ভালো লাগবে। দেখেন ওই জায়গাটা সুন্দর রাউন্ড হয়ে গেল না? দেখেন এটা রাউন্ডে এখন আর কোনো ঘাটতি নাই কিন্তু, বুঝতে পারলাম? এইভাবে এইটাও করতে পারবেন, এই যে এইখানেও করতে পারবেন। এটাকে ওইভাবে কারেকশন করে দেই। আসেন জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করব, করে এই মুভ করলাম, এটাকে এইভাবে মিলাই দেই, এদিকে একটু মোটা করে দিলাম। সো গ্যাপটা দেখেন কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে। বুঝতে পারতেছি? এই যে এগুলো ধরে ধরে ঠিক করে দিব এরকম ভাবে। এই জায়গাগুলো সমান করার জন্য আপনি আরো বড় সার্কেল নিতে পারেন। এটাকে মূলত বলা হয় সার্কুলার গ্রিড সিস্টেম। হ্যাঁ, সার্কেল টেকনিকটা ইউজ করে আপনি যে কোনো কিছুর রাউন্ড রেশিওটাকে আপনি এভাবে মেনটেন করতে পারেন। এই যে এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু নেন, এখান থেকে সার্কেলটা কিভাবে উঠছে ওই পর্যন্ত নেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। এটাকে এই কর্নার থেকে মিলায় আসেন, অ্যাকুরেট এই কর্নার থেকে মিলিয়ে দেন এটাকে ঠিক করি। এই পয়েন্টটা উঠে যাবে ঠিক এই বরাবর, এই পয়েন্টটা উঠে যাবে ঠিক এই বরাবর। আমি কী করছি, একটা পারফেক্ট সার্কেল নিয়ে আমি ওই অনুযায়ী স্ট্রাকচারটাকে ফলো করছি, জাস্ট আর কিচ্ছু না। এই যে দেখেন আমি উপর নিচ সব দিক দিয়ে ওটা ফলো করতে পারি। আমি যে একটা নির্দিষ্ট খালি এক দিক দিয়ে ফলো করবো ব্যাপারটা এরকমও না, আমি 4-5 দিয়ে এটা ফলো করতে পারি। সরি, আমি তো এইটাকে এডিট করে ফেলছি। এখন আপনি দেখেন এর এই কার্ভটা কত সুন্দরভাবে উঠছে, কত মানে অর্গানিক লাগছে জিনিসটা। বুঝতে পারতেছি? দেন এইটার উপরে আমি নানানভাবে স্টাইল করতে পারবো। বুঝতে পারলাম সবাই? তো আশা করি এইভাবে প্র্যাকটিস করবেন, অ্যান্ড আমাদের পিক্সেলস ফর প্যালেস্টাইন গ্রুপে আপনি আপনার কাজগুলো শেয়ার করতে পারেন। পাশাপাশি আমাদের আরও একটা গ্রুপ আছে, ডিজাইনার্স ব্রেইন, সো ওইখানেও আপনি এগুলো শেয়ার করতে পারেন। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু শিখব, আজকে এর থেকে আর বেশি কিছু দেখাবো না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এর থেকে আরও অনেক অনেক কিছু শিখব। আজকের মতন এতটুকুই, আশা করি আপনারা এতক্ষণ যা বললাম তা থেকে কিছু শিখতে পেরেছেন। এবং নেক্সট ক্লাস আমাদের কালকের দিনটাও অ্যালার্ট থাকবেন, যেহেতু আপনাদের ব্যাক টু ব্যাক ক্লাস মিস গেছে। আমি চেষ্টা করব, মানে 100% শিওর না, বাট আমি চেষ্টা করব যাতে কালকেও আপনাদের ক্লাস একটা নিতে পারি। সো আশা করি সবাই প্রস্তুত থাকবেন। যদি কালকে পসিবল একেবারেই না হয় তাহলে আবারও নেক্সট শনিবারে আপনাদের ক্লাসটা হবে ইনশাল্লাহ। সো যারা রেগুলার ক্লাসগুলো করতেছেন করতে পারেন। আমি জানি না আপনারা এই ধরনের ফ্রি কোর্স আবার পাবেন কি না কারো কাছে, বাট আমার মনে হয় যে এখান থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন। সো আল্লাহ আপনাদের সবাইকে ভালো আর সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।